আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের আরো একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। এখন তোমাদের প্রচুর পরিমাণে ভিডিওর দরকার, এখন তোমার প্রচুর পরিমাণে গাইডলাইন দরকার। মনে রাখবা, অ্যাডমিশন সিজনে একটা সঠিক গাইডলাইন তোমার পুরো অ্যাডমিশন জার্নিটাকে স্মুথ করতে পারে। আবার এমন হইতে পারে তুমি কোনো কারো কাছ থেকে, বিশ্বস্ত একজন মানুষের কাছ থেকে, ধরে নাও আমি বা ধরে নাও অমুক একজনের কাছ থেকে একটা ভুল গাইডলাইন নিয়ে তুমি একটা ভুল রাস্তায় পুরো সময়টা পার করলা, তাহলে কিন্তু তোমার সামনের জীবনের 4টা বছর কিংবা তার থেকেও বেশি সময় তোমাকে স্ট্রাগল করতে হইতে পারে। সো অ্যাডমিশন জার্নিতে মনে রাখবা যে যেখান থেকে তুমি সঠিক গাইডলাইন পাবা সেই জায়গাগুলোকে ফলো করার। তোমরা এদিক সেদিক অনেক কিছুকে ফলো করো, মাঝে মধ্যে একটা কোশ্চেনও করে যে ভাইয়া অমুকে তো এই কথাটা বলছে। আমি অবাক হয়ে যাই যে এরকম একটা কথা কিভাবে বলতে পারে একটা অ্যাডমিশন তোমার স্টুডেন্টকে। সো এখন এই মুহূর্তে তোমাদের যত রকমের কোশ্চেন আছে ভাইয়া চেষ্টা করব তোমাদের যতটুকু হেল্প করা যায়, যতটুকু গাইড করা যায়। সো আমার বুয়েট অ্যাসপাইরেন্ট যারা আছো, যারা ইঞ্জিনিয়ারিং কোর্স স্টুডেন্ট, তাদের সবার স্বপ্ন থাকে বুয়েটে তোমার চান্স পাওয়ার। সো ভাইয়ার নিজেরও সেই ড্রিম ছিল, সেখান থেকেই আলটিমেটলি এই জায়গা পর্যন্ত আসা। সো তুমি যদি কোনো জায়গায় স্বপ্ন না দেখো তাহলে অবশ্যই তুমি সেই জায়গাতে পৌঁছাবা না, এটাই তো স্বাভাবিক, কারণ তুমি তো আর তখন তার জন্য কষ্ট করবা না, তাই না? সো তোমার স্বপ্ন থাকতে হবে। সো তোমার মনে যে সুপ্ত স্বপ্ন আছে সেইটা, যে বুয়েটের জন্য, তাদের কথা বলতেছি যে তোমাদের মনে এখন সব থেকে বড় কোশ্চেন, ভাইয়া বুয়েটে এই বছর প্রিলিতে বসার জন্য কাটমার্ক কত হইতে পারে। সো আজকে ভাইয়া সেটা নিয়ে কথাবার্তা বলবো যে ভাইয়া তোমাদের বুয়েট প্রিলির কাটমার্ক কত হইতে পারে, একটা এস্টিমেটেড আইডিয়া দিব। বাট এই ভিডিওর প্রথমেই বলে নেই যে ভাইয়া একটা জাস্ট এস্টিমেশন দিব তোমাকে, জাস্ট খালি বিগত বছরের একটা গ্রাফ দিব, তুমি বুঝতে পারবা যে কতর আশপাশে থাকা উচিত। এন্ড এই জিনিসটাকে মেজার কিভাবে করে বুয়েটের অথরিটি, ঠিক আছে, সেই জিনিসটা বলবো। কেন আমাদের জায়গা থেকে শিওর করে বলা সম্ভব না যে কত মার্কই কাট হবে বা লাস্ট কততে পিলিতে বসতে পারবে, এটা কেন সম্ভব না, এই জিনিসগুলো আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমেই একটু মানে বুয়েটের যে ভর্তি পরীক্ষার তোমার অবস্থা সেটা একটু দেখি। সো বুয়েটে বেসিক্যালি দুইটা তোমার পরীক্ষা হয়। একটা প্রিলিমিনারি পরীক্ষা বা আমরা এটাকে প্রিলি এক্সাম বলি। এখানে 100 মার্কের এমসিকিউ থাকে 1 ঘন্টা সময়। সেখানে 33টা ফিজিক্সের এমসিকিউ, 33টা কেমিস্ট্রি এমসিকিউ এবং 34টা ম্যাথের এমসিকিউ থাকে, ঠিক আছে। সো এই পরীক্ষাটা যারা দিতে পারে সেখান থেকে কয়েকজন আবার তোমার রিটেন এক্সামের জন্য তোমার সিলেক্ট হয়। কতজন নাম্বারগুলো বলতেছি, বাট তুমি এক্সাম সিস্টেমটা বোঝো। রিটেন এক্সাম হবে 400 মার্কের, সেখানে কোশ্চেন থাকবে 40টা, প্রত্যেকটা কোশ্চেন 10 মার্ক করে, তাহলে 40 10 400। সেখানে ফিজিক্স 13টা কোশ্চেন, কেমিস্ট্রি 13টা কোশ্চেন, ম্যাথ 14টা কোশ্চেন থাকে। এই বুয়েটের এক্সাম সিস্টেম। এবার আসো যে ভাইয়া ধরেন 50,000 স্টুডেন্ট এবার বুয়েটে পরীক্ষা করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করবে, তাহলে বুয়েট সেখান থেকে কতজনকে প্রিলির জন্য সিলেক্ট করবে, এন্ড সেখান থেকে প্রিলির জন্য আবার কতজনকে রিটেনের জন্য সিলেক্ট করবে, এই জিনিসটাই তোমাদের জানার বিষয়। সো গত বছর 24 ব্যাচ, তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা ছিল তাদের সময় 24,000 স্টুডেন্টকে বুয়েট প্রিলি পরীক্ষা দিতে দেওয়া হয়েছিল। বাট আমাদের সময় বা 23 ব্যাচে বা তার আগে এই সংখ্যাটা ছিল 18,000। তো বোঝা যাচ্ছে যেহেতু 24 ব্যাচে সংখ্যাটা 6,000 বাড়ানো হয়েছে, দ্যাট মিনস বুয়েটে 24,000 পরীক্ষা দিতে পারছে, তারা সেটা ম্যানেজ করতে পারছে। সো আশা করা যায় যে এই বছরে 24,000 থাকবে। বাট যদি এমন হয় যে না, তাদেরকে ম্যানেজ করতে গিয়ে অনেক কষ্ট বুয়েটের হয়েছে, এটা বুয়েটের কর্তৃপক্ষ ভালো বুঝতে পারবে বা তারা ভালো বলতে পারবে, সেক্ষেত্রে সংখ্যা কমানো বাড়ানো সব তাদের উপর ডিপেন্ড করে। বাট আশা করা যায় যে না, 24,000ই হয়তো থাকবে। সো এবার আসো যে ধরো 50,000 স্টুডেন্ট এবার বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চায় 25 ব্যাচ থেকে, ওভারঅল সবকিছু চিন্তা ভাবনা করে ফাইনালি। তো 50,000 বুয়েট যখন ফর্ম ছাড়লো তখন অ্যাপ্লাই করলো। এখন বুয়েট যে প্রিলি তোমার পরীক্ষাটা হবে, বুয়েটের যে প্রিলি পরীক্ষাটা হবে, দেখো ফার্স্ট প্রিলি, তাহলে এখানে অ্যাপ্লাই করলো কত ভাইয়া, 50K, অর্থাৎ 50,000। এখন বুয়েট তো আর 50,000 স্টুডেন্টকে প্রিলি দিতে দিবে না, কতজনকে দিবে, 24,000। তো তুমি দেখলা যে ভাইয়া এই বছরও আমরা ধরলাম 24,000, তাহলে বুয়েট এই 50,000 থেকে 24,000কে বাছাই করবে কিভাবে ভাইয়া? এই যে 24,000, এটাকে বাছাই করার সিস্টেম তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ, PCM। এই ওয়ার্ডটা যারা বোঝো না, অনেকে এসে বলবে হ্যাঁ পি কি, সি কি। পি মানে ফিজিক্স, সি মানে কেমিস্ট্রি, এম মানে ম্যাথ, বি মানে বায়োলজি, ই মানে ইংরেজি, মানে নামের প্রথম অক্ষর থেকে একটা না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না বলে আমরা ডিরেক্ট বলি PCM। সো এই যে PCM যেটা আছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এগুলাতে যদি GPA 5 থাকে এবং HSC তে যদি A+ থাকে, তোমরাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবা। এন্ড সবকিছু অ্যাপ্লাই করে ধরো এরকম 50,000 স্টুডেন্ট আছে,
তাহলে তোমাদের পিসিএম এর মার্কস দেখা হবে যে কাদের মার্কস বেশি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। সো যেই 24,000-এর মার্কস বেশি হবে, তোমরা যতজনই হচ্ছে অ্যাপ্লাই করবা তাদের মধ্যে সেই টপ 24,000 জন এক্সাম দিতে পারবে। এই হচ্ছে সিস্টেম। তাহলে এবার যতজনই অ্যাপ্লাই করো না কেন এক্সাম ওই 24,000-ই দিতে পারবে প্রিলিতে। এন্ড সেটা কিভাবে তুমি হচ্ছে টিকবা, তুমি যদি সেই 24,000-এর মধ্যে থাকো। এখন তুমি যদি হচ্ছে একটু গ্রাফটা দেখো যে ভাইয়া 21 ব্যাচ এবং 22 ব্যাচ যখন ছিল, 21 ব্যাচ এবং এইচএসসি 22 ব্যাচ, সেখানে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যেহেতু তখন একটা ব্যাচে পরীক্ষা হয়েছে তোমার, এটা এই ব্যাচেও তোমার হচ্ছে কম মার্কের পরীক্ষা হয়েছে, এই ব্যাচেও কম মার্কের পরীক্ষা হয়েছে, 100-র ফুল পরীক্ষা হয়নি, আবার শর্ট সিলেবাস ছিল। সো পরীক্ষাটা কি তুলনামূলক ইজিয়ার ছিল, সবাই নাম্বার বেশি পাইছে। নাম্বার বেশি পাইলে কি হয়েছে, এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানে কিন্তু গড়ে প্রায় 90% প্লাস মার্ক লাগতো। অর্থাৎ তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 600 মার্কের মধ্যে প্রায় 90%-এর বেশি মার্ক লাগতো। যেমন আমি এইচএসসি 22 ব্যাচ ছিলাম, সো আমাদের সময় প্রায় 92% মার্কের প্রয়োজন ছিল। ঠিক আছে, আমাদের সময় প্রায় 92% মার্কের প্রয়োজন ছিল। তো বুঝতে পারতো সেটা কিন্তু হিউজ একটা মার্ক। এখন পরবর্তীতে তোমার এই যে 23 ব্যাচ যখন আসলো, 23 ব্যাচ, সেখানে ওদের শর্ট সিলেবাসের পরীক্ষা ছিল এন্ড ওরা কিন্তু তোমার হচ্ছে ফুল এক্সাম দিছে। ঠিক আছে, 100 মার্কের 23 আর 24 ব্যাচ দুজনেই কিন্তু মোটামুটি ফুল এক্সাম দিছে। বাট তোমরা জানো যে 24 শুধুমাত্র ফিজিক্স এক্সামটা দিতে পারছিল, 24 শুধুমাত্র ফিজিক্স এক্সামটা দিতে পারছিল। বাট ওদের ম্যাথ এক্সাম, ওদের কেমিস্ট্রি এক্সাম এগুলো হয় নাই, যেহেতু 24-এর একটা আন্দোলন হচ্ছিল। বাট দেখা গেছে এইখানে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পার্সেন্টেজটা 85%-এরও নিচে নেমে গেছে, 85%-এরও নিচে নেমে গেছে। তাহলে বিষয়টা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো, যখন ফুল মার্কের এক্সাম হচ্ছে তখন কিন্তু পার্সেন্টেজটা কমতেছে, আর তোমরাও কিন্তু ফুল মার্কে সবগুলা পরীক্ষা দিছো, তাইলে একটু বুঝো। তাইলে তুমি যতই শর্ট সিলেবাসের হও, ঠিক আছে, তোমার কিন্তু মার্কসটা 85%-এর নিচে থাকবে। তাইলে তোমরা যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মার্কস এর পার্সেন্টেজ গুলা 85 কিংবা এর আশপাশে আছে, এর বেশি থাকলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই। বাট 85 বা এর আশপাশে আছে, তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং এ পড়ার, তুমি এই 2 বছর স্বপ্ন নিছো ইঞ্জিনিয়ারিং এ পড়ার, তুমি এই বছর প্রস্তুতি নিছো ইঞ্জিনিয়ারিং পড়ার, যখন একাডেমিক পড়ছো তখন বুয়েটের প্রশ্নগুলোকে সলভ করছো, যখন হচ্ছে মানে বুয়েটের প্রশ্নগুলো আসলে একটু ভালো লাগা কাজ করছে, সলভ করে ভাবছো যে আর এই কোশ্চেন পানি মানে আমি হচ্ছে বুয়েট চান্স পাবো, এমন না। মানে তখন থেকে একটা প্যাশন তোমার কাজ করছে, তোমার বেসিকটাও ভালো, তুমি পড়লেও ইঞ্জিনিয়ারিং এর পড়াগুলো ভালো বুঝো, তাইলে ওয়েলকাম, তুমি এখানে আসো এন্ড তুমি দেখো তোমার মার্কসটা 85%-এর হচ্ছে উপরে বা এর কাছাকাছি থাকতেছে কিনা, ভাই 84 হবে কিনা। দেখো একদম ফিক্স করে তো বলতে পারি না, তোমাদের এইচএসসি রেজাল্টটা আসবে, বুয়েট কর্তৃপক্ষ সেই মার্কস গুলাকে যাচাই করবে, যতজন অ্যাপ্লাই করবে তাদের রেজাল্টগুলো দেখে তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের র্যাঙ্কিং করবে এন্ড তার মধ্যে থেকে যেই 24,000 টিকবে তাদেরকে পরীক্ষা দিতে দিবে। এখন ধরো তোমাদের ব্যাচে এইচএসসি 25 ব্যাচে তোমার যারা বুয়েটে অ্যাপ্লাই করলো যেই 50,000, তাদের মধ্যে টপ 24,000 ধরো মার্কস পাইছে হচ্ছে 82 এর আশপাশে। সর্বলাস্ট যে স্টুডেন্টরা 24,000 নাম্বারের স্টুডেন্ট, ও 82% মার্কস পেয়ে তোমার হচ্ছে বুয়েটে পিডি দিতে পারছে। তার মানে কি, ধরো ওই যে 85 থেকে 3% নিচে নেমে গেল। আবার এমন হইতে পারে যে ভাই 84, এমন হইতে পারে ভাই 85। সো তুমি কি এখন বলতে পারবা যে তোমার 25 ব্যাচে কে কেমন নাম্বার পাবে? হ্যাঁ, তোমরা একটা প্রেডিকশন দিতে পারো যে ভাইয়া যেহেতু 25 ব্যাচে ফুল মার্কের এক্সাম হয়েছে এবং কোশ্চেন কিন্তু মোটেও সহজ হয় নাই, ঠিক আছে, কেমিস্ট্রি কোশ্চেনটা লাস্টের দিকে আবার একটু তোমার হচ্ছে সহজ হয়েছে, সেকেন্ড পেপার যেটা, তো এখানে একটু মার্কস কিন্তু বেড়ে গেল, আর ফিজিক্স ম্যাথ মোটামুটি। বাট তোমরা যদি এই চিন্তা করো যে ভাইয়া সবারই খারাপ হয়েছে, এটা কিন্তু কখনোই না, অনেক ভালো স্টুডেন্ট আছে, তোমরাই অনেক ভালো স্টুডেন্ট এই ভিডিওটা দেখতেছো, তোমরা জানো তোমাদের মার্কস কিন্তু প্রায় 85% প্লাস হয়ে আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। সো এটা ভাবার কোনো কারণ নাই যে ভাইয়া সবারই খালি পরীক্ষা খারাপ হয়েছে। এই যে তুমি অনলাইন জগতে সবার পোস্ট দেখো, সবার স্যাট পোস্ট দেখো যে ভাইয়া পরীক্ষা খারাপ হয়েছে, প্রশ্ন কঠিন হয়েছে, ভালো স্টুডেন্টরা ফেসবুকে আইসা তোমার জন্য পোস্টও করে নাই। কথা বুঝতে পারছো? ওরা ওদের মতো পরীক্ষা দিচ্ছে, মানে এইচএসসি চলাকালীন আমি কোনো পোস্টও করি নাই, কারণ আমি তো সব পারি, আমি তো সব এক্সাম দিচ্ছি। কথা বুঝতে পারছো? তো আমি মানুষের পোস্ট দেখি আর কি, এগুলাই কাজ। ওরা দেখবা আইরনি করতেছে তোমার সাথে যে আরে মামা প্রশ্ন পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু দেখবা ওই 99-98 করে পাইছে প্রত্যেক সাবজেক্টে। এরকম পোলাপানের অভাব নাই। কথা বুঝতে পারছো? তুমি একটা জাস্ট চিন্তা করো, বাংলাদেশে কতগুলা কলেজ আছে, সবগুলা কলেজে যে টপার টাইপের পোলাপান, একটা দুইটা অনেক ভালো ছেলে মেয়ে থাকে না, ওদের কিন্তু টার্গেট থাকে যে মেডিকেলে পড়বো, বুয়েটে পড়বো। ওইসব পোলাপান কি তোমার হচ্ছে কম মার্কস পায়? জীবনেও না।
এখন তুমি কলেজের একটা দুইটা করে টপারও যদি ধরো, বাংলাদেশে কতগুলা টপার ভালো ছেলে মেয়ে আছে, বাট ওভারঅল তুমি যদি ব্যাচ ওয়াইজ চিন্তা করো নামবে, কিন্তু এটা কিন্তু 85-র নিচে নামবে। এখন নেমে সেটা 81ও হইতে পারে, নেমে সেটা 80ও হইতে পারে। 80-র নিচে আসার সম্ভাবনা অনেক কম, 80-র নিচে আসার সম্ভাবনা অনেক কম, কারণ 80-র নিচে আসা মানে কি, তুমি হচ্ছে গড়ে এ প্লাসও পাও নাই। এ প্লাস না পেলে তো বুয়েটের অ্যাপ্লাইয়ের ক্রাইটেরিয়াই পূরণ হচ্ছে না, এ প্লাসের ক্রাইটেরিয়াই পূরণ হচ্ছে না, তখন বুয়েটের ক্রাইটেরিয়া চেঞ্জ করতে হবে যে আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে যে কোনো একটা এ প্লাস না পাইলেও হবে। জিনিসটা বুঝতে পারতেছো? ওইটা হলে তো অনেকেই তখন পরীক্ষা দিতে পারবে। বাট তুমি জাস্ট সেফটি হিসেবে ধরে রাখো যে ভাইয়া 81, 82, 83, 84, 85 এই মার্কসের মধ্যেই একটা কিন্তু কাটমার্ক হওয়ার চান্স আছে। আর তুমি বুঝতেই পারতেছো যে আমাদের জায়গা থেকে কেন, কোন জায়গা থেকেই, এমনকি এখন বুয়েটের টিচাররাও বলতে পারবে না যে কত পার্সেন্ট কাটমার্ক, বাট একটা প্রেডিকশন তারা দিতে পারবে যে না এত হইতে পারে। যেহেতু গত বছর সেটা 85-র নিচে নেমে গেছে, দ্যাট মিনস সেটা 81, 82 পর্যন্ত আসতে পারে। এই হচ্ছে কথাবার্তা। এখন এরপরে সিস্টেম কি ভাই, ধরেন আমি হচ্ছে পিলি পরীক্ষার জন্য আমি হচ্ছে করলাম, পিলি পরীক্ষা থেকে এই 24,000-কে তিনটা তোমার হচ্ছে শিফটে পরীক্ষা নেওয়া হয়, একসাথে 24,000 পরীক্ষা নেওয়ার জায়গা বুয়েটে নাই। সো বুয়েট কি করে, বুয়েট হচ্ছে তিনটা তোমার হচ্ছে ভাগ করে, যেহেতু 24,000 করে তাহলে 8,000 এক শিফটে দিবে সকালে, তারপরটা দিবে দুপুরে, তারপরটা দিবে বিকালে। সো তোমরা যারা এই 24,000 সিলেক্ট হবা পিসিএম মার্কসের ভিত্তিতে, তাদেরকে আবার 3 ভাগ করে 8,000 8,000 8,000 এই ভাগ করা হবে। এরপরে দেখো প্রত্যেকটা শিফট থেকে যারা টপ 2,500 তারা রিটেন পরীক্ষার জন্য সিলেক্ট হবা, ঠিক আছে? টপ 2,500, এই 8,000-এর মধ্যে 2,500 যারা আছে টপ এমসিকিউতে মার্কস পাবে, এই 8,000-এর মধ্যে 2,500 যারা আছে, এন্ড এই 8,000-এর মধ্যে 2,500 যারা আছে, এই টোটাল সবাই মিলে 7,500 জন বুয়েটে রিটেন পরীক্ষা দিবে। এই হচ্ছে সিস্টেম, বুয়েটে রিটেন পরীক্ষা দিবে। এন্ড এখান থেকে এই 7,500 একসাথে এক সময় সকাল 10টা বাজে বুয়েট ভর্তি পরীক্ষায় যাবে, 12টা বাজে পরীক্ষা শেষ হবে। এন্ড এই যে তোমার 7,500 এখান থেকেই 1300 জনের মতো চান্স পাবে। কয়েকটা কোটার সিট আছে তো, সো আমি 1300 জন ধরলাম। সো এই হচ্ছে বুয়েটের এক্সাম সিস্টেম এন্ড মোট কথাবার্তা। এবার আসলে তাহলে এবার রিটেনে যে 400 মার্ক, সেখানে কাটমার্ক কেমন হইতে পারে, ঠিক আছে? পিরিটটা তো বুঝলাম আসলে। সো অনেকে তোমাকে প্রেডিকশন দিবে যে ভাই 80% হলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তুমি এবার 81%, প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তুমি 81% দিলেও হচ্ছে পরীক্ষা দিতে পারবা। এটা সে তার প্রেডিকশন দিছে, এটা সে তার প্রেডিকশন দিছে, বাট এটা যে হবেই, বা একজন বলছে 82% হয়েছে, 82% হবে, তারপরে বুয়েট যখন দিল তখন দেখা গেল 82 হয়েছে, তখন নিজেকে জাদুকর ভাবার কিছু নেই। এটা জাস্ট খালি একটা মানুষ প্রেডিকশন বা সম্ভাবনা দিচ্ছে, এন্ড সেই জিনিসটা মিলে গেলে মিললো, না মিললে তো আর পোস্ট তুমি পাবা না, ঠিক আছে? আচ্ছা, সো এই যে তোমার হচ্ছে রিটেন পরীক্ষায় যে 7,500 দিবে 400 মার্কের, ভাই সেখান থেকে কাটমার্কটা কিরকম হয়, 400 মার্কের মধ্যে কত পাইলে বোঝা যায় যে আমি চান্স পাবো? সো দেখা যায় যেটা যে তোমার 10টার মতো কোয়েশ্চেন মোটামুটি কঠিন আসে, 10টার মতো কোয়েশ্চেন, 5টার মতো কোয়েশ্চেন একেবারে তোমার হচ্ছে সহজ না, একেবারে একটু কঠিনের কাছাকাছি আসে, অনেক বেশি কঠিন না। 10টা কোয়েশ্চেন অনেক বেশি কঠিন আসে, বা একটু তোমার হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড আসে। 5টা কোয়েশ্চেন ধর হচ্ছে কঠিনের কাছাকাছি। এই 15টা বাদ দিয়ে বাকি যে 25টা আছে, বাকি 25টা তুমি একটু ভালো মতো যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা, বুয়েট কোশ্চেন ব্যাংক, উদ্ভাসে যদি পড়ো, তাহলে সেখানের কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক বা আদার্স কোনো বই পড়লে তাদের কনসেপ্ট বুকগুলো যদি ভালো মতো পড়ো এবং তোমার প্র্যাকটিস থাকে, তাহলে ওই 25টার মধ্যে তুমি সর্বোচ্চ পরিমাণে কারেক্ট করাটা হবে টার্গেট। সো 25টা কোশ্চেন এমন থাকবে যেগুলা তুমি পারার মতো ছিল, সো ওখানে ভুল করার কোনো সুযোগ নাই। ওই 25টা কোশ্চেনের মধ্যে সর্বোচ্চ যত ওঠানো যায়, তো আমি ধরলাম একজন স্টুডেন্ট যারা চান্স পাবে এই 1300 জনের মধ্যে 25টার মধ্যে এভারেজে ধরো 22-23টা করে কারেক্ট করবে। যারা টপ করবে তারা তো দেখবে 25টার মধ্যে 24-25টাও কারেক্ট করে ফেলছে। সবার হিসাব বাদ দিচ্ছি, ওভারঅল চিন্তা করো ওই 25টা কোশ্চেন যেগুলো সবাই পারার মতো, ওইখানেই আসল খেলাটা হবে। ওই 25টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 22-23টা কারেক্ট করে ফেলতে পারো, তাহলে তোমার মার্কস কিন্তু 220-230 এর মতো চলে আসবে। এন্ড বাকি যে 15টা কোশ্চেন আসে, সেখানের মধ্যে 5টা কোশ্চেন কঠিনের কাছাকাছি, ওই 5টার মধ্যে তুমি থেকে যদি 1 থেকে 2টা কোশ্চেন বের করে ফেলতে পারো, 240-50 এর কাছাকাছি চলে আসবে মার্কস। এন্ড বাকি যে 8টা 9টা 10টা বা 7টা এরকম কোশ্চেন কঠিন আসবে, সেখান থেকে 1টা 2টা যদি পার্সিয়াল 5-10 করেও বের করে নিয়ে আসতে পারো, 260-70 কিন্তু চলে আসে। সো যারা ধরো হচ্ছে 250-260 এরকম মার্কস পায়, মোটামুটি যারা চান্স পায় আর কি নিচের দিকে হইলেও, তারাও বলছে যে ভাই আমি মনে হয় 250-60 মতো চান্স পাবো। যেমন আমার কথাই বললে, আমি ওই যে 25টা কোয়েশ্চেন যেগুলো পারার মতো, আমি তো আগে থেকে এগুলো অ্যানালাইসিস করে পরীক্ষা হলে গেছি, বুঝছো? আমার মাথায় এগুলো আগে থেকেই আছে। আমি হচ্ছে প্রশ্নগুলো বাসায় নিয়ে বাসায় আইসেই প্রশ্ন লেখা শুরু করছি, নাহলে তো ডাটামাটা ভুলে যাবো। সেজন্য যতটুকু মনে আছে আর কি সবগুলো লিখে তখন অ্যানালাইসিস করে দেখলাম যে কঠিন প্রশ্নগুলোর থেকে আমি 4টা কোশ্চেন অ্যাপ্রোচ করতে পারছিলাম,
এবং আমার র্যাঙ্ক কিন্তু মোটামুটি নিচের দিকে, ঠিক আছে, এখানে করার কিছু নাই, আমার র্যাঙ্ক মোটামুটি নিচের দিকে ছিল, ঠিক আছে। আর সো ওই কঠিন কোশ্চেনগুলোর থেকে আমি 3 থেকে 4টা কোশ্চেন অ্যাপ্রোচ করতে পারছিলাম। তোমার হচ্ছে প্রত্যেকটা ফুল কমপ্লিট করতে পারি নাই, বাট পার্শিয়াল অনেকটুকু করতে পারছিলাম। সো এখান থেকে ধরো হচ্ছে আমি 20 পাইছি, 4টা পার্শিয়াল থেকে ধরো আমি 20 পাইছি। আর ওই যে 5টা মিডিয়াম কোশ্চেন আছে যেগুলো হচ্ছে তোমার কঠিনের কাছাকাছি, ওখান থেকে আমি হচ্ছে 3টা কোশ্চেন বের করতে পারছিলাম 30 এন্ড 25টা যে নর্মাল কোশ্চেন ছিল, 25টা যে নর্মাল কোশ্চেন ছিল সেখান থেকে আমি তোমার হচ্ছে 21টা বা 22টা কোশ্চেনের কাছাকাছি কারেক্ট করতে পারছিলাম। তাহলে তুমি এখান থেকে ধরো হচ্ছে 210, 215, 220 ওই তোমার 25টা কোশ্চেনের মধ্যে, আর কঠিন থেকে বের করে ফেললাম 2টা, তাহলে এখানে চলে আসলো 230 এন্ড ওইখান থেকে পার্শিয়াল 20, 250, 60, 70 এরকম মার্ক কিন্তু হচ্ছে আমার আসছে। এটা আমার প্রেডিকশন, এরকম হয়েছে এরকম জানি কিনা, বাট এটা প্রেডিকশন আর কি। সো মোটামুটি সবাই বলছে যে আমার আশপাশে যারা আছে, আমার র্যাঙ্কের আশপাশে, ওরা মোটামুটি বলছে আমরা হয়তো 250, 60, 70 এর মধ্যে কিছু একটা মার্কস পাবো। তাহলে বুঝতে পারতেছো যে কাট মার্কটা কিন্তু এরকমই হয়, ঠিক আছে। আর যারা হচ্ছে টপ করে ওরা কিন্তু তোমার হচ্ছে 300, 290, 310, 320 এরকম মার্কস পায়, বুঝতে পারছো। সো এই হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে কথাবার্তা। সো সবাই একটু হচ্ছে এখন অনেকে অনেক গাইডলাইন দিবে, সব গাইডলাইন হচ্ছে তুমি একটু যাচাই করে দেখবা যে মানুষটা হচ্ছে বিশ্বস্ত কিনা, ঠিক আছে। কারণ সঠিক গাইডলাইন যদি না পাও তাহলে কিন্তু হচ্ছে তোমার পথটা ভুল হওয়ার চান্স থেকে যায়। সো সবাইকে বিদায় জানাচ্ছি, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর অনেক ভিডিও দেওয়ার আছে, আমি গতদিনও বলছি যে তোমাদের অনেক কোয়েশ্চেন এখন অ্যাডমিশন সিজন আগে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে একটা ভিডিও করব। সেই ভিডিওটা 1 ঘন্টা হোক, সেই ভিডিওটা 1.5 ঘন্টা হোক, বাট তোমার অনলাইন করতে হবে কিনা, অফলাইন করতে হবে কিনা, একসাথে পারবো কিনা, মেডিকেল অনলাইনে হয় কিনা, মেডিকেল ভার্সিটি একসাথে হয় কিনা, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং একসাথে হয় কিনা, ইঞ্জিনিয়ারিং দিলেই ভার্সিটিতে পাওয়া যায় এটা কিনা, ভার্সিটি দিয়ে কি টপ করতে পারবো কিনা, নাকি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা সব সিট নিয়ে যাবে, ফার্ম গ্রেড আসবো কিনা, ঢাকা আসবো কিনা, বাসায় পড়ার পরিবেশটাই, অর্থাৎ তোমার যত কোশ্চেন আছে, কোন বই পড়বো, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। সো তোমার যত কোশ্চেন আছে সবগুলা নিয়ে একটা ভিডিও করব, যতক্ষণ লাগুক, আমি চিন্তা করছি যতক্ষণ লাগুক, বাট সবার কোশ্চেনের অ্যান্সার দিয়ে ছাড়বো, এটা হচ্ছে কথা। এখন এটা যতজন দেখবে ততজনের উপকার হবে, এই হচ্ছে কথা। সো সবাইকে আল্লাহ হাফেজ, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।